সেই আলোচনার কেন্দ্রবিন্দুতে আছে কেজিএফ তারকা ইয়াশের নতুন সিনেমা। হ্যাঁ, টক্সিক, আ ফেরি টেল ফর গ্রোন আপস। আমাদের কাছে যেটুকু তথ্য আছে তার উপর ভিত্তি করেই আমরা আজের গভীরে যাওয়ার চেষ্টা করব। মানে বোঝার চেষ্টা করা যাক যে এই সিনেমাটা কেন 2026 সালের সবচেয়ে প্রতীক্ষিত সিনেমার তালিকায় চলে এলো। আর এর এই অদ্ভুত ট্যাগলাইনের আড়ালে ঠিক কী থাকতে পারে চলুন বিষয়টা একটু গুছিয়ে নেওয়া যাক। সিনেমাটার নাম টক্সিক, আ ফেরি টেল ফর গ্রোন আপস। নামটাই বেশ আকর্ষণীয়। আর পরিচালনায় আছেন গীতু মোহনদাস এবং প্রধান চরিত্রে তো যশ থাকছেনই। প্রথম দর্শনে মনে হতে পারে এটা যশের আরেকটা বড় অ্যাকশনধর্মী সিনেমা হতে চলেছে। হ্যাঁ, তবে এখানে কয়েকটি বিষয় বিশেষভাবে লক্ষণীয়। প্রথমত সিনেমাটার ধরন। এটা কিন্তু শুধু একটা গ্যাংস্টার অ্যাকশন থ্রিলার নয়। ও, এটা একটা পিরিয়ড গ্যাংস্টার অ্যাকশন থ্রিলার। মানে গল্পটা একটা নির্দিষ্ট ঐতিহাসিক সময়ের প্রেক্ষাপটে তৈরি। আচ্ছা আচ্ছা, মানে ধরুন 70-এর বা 80-র দশকের মুম্বাই বা গোয়ার মতো কোনো প্রেক্ষাপট। হ্যাঁ, হতে পারে, যেখানে সেই সময়ের সমাজ, রাজনীতি, পরিবেশ সবকিছুই গল্পের একটা বড় অংশ হয়ে উঠবে। কিন্তু পিরিয়ড গ্যাংস্টার ফিল্ম তো আমরা আগেও দেখেছি। বলিউডে তো এর একটা লম্বা ইতিহাস আছে। তাহলে এখানে নতুনত্বটা কোথায়? নতুনত্বটা আসছে এর মুক্তির পরিকল্পনায়। এটা শুধু কন্নড় ভাষায় সীমাবদ্ধ থাকছে না। ওহ, মানে প্যান ইন্ডিয়ার রিলিজ তো বটেই। প্যান ইন্ডিয়ার থেকেও বেশি। হিন্দি, তেলুগু, তামিল, মালায়ালাম তো আছেই, ওরা তো ইংরেজি ভাষাতেও রিলিজ করার কথা ভাবছে। ইংরেজিতেও? বাহ, এটা তো বেশ বড় একটা পদক্ষেপ। মানে কেজিএফ যে দরজাটা খুলে দিয়েছিল, টক্সিক সেই দরজা দিয়ে একেবারে বিশ্বমঞ্চে পা রাখতে চাইছে। ঠিক, কিন্তু ঝুঁকিও আছে। ভারতীয় প্রেক্ষাপটের একটা গ্যাংস্টার গল্প কি আন্তর্জাতিক দর্শকদের কাছে আবেদন রাখতে পারবে? সেটাই তো প্রশ্ন। আমার মনে হয় এখানে নির্মাতারা গল্পের চেয়ে বেশি ভরসা করছেন গল্প বলার ধরনের ওপর। আর এখানেই সিনেমার ওই ট্যাগলাইনটা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, তাই না? একদম। আন্তর্জাতিক দর্শকদের কথা যখন উঠলই, তাহলে সিনেমার সবচেয়ে অদ্ভুত কিন্তু আকর্ষণীয় বিষয়টা নিয়ে কথা বলি। ওই যে ট্যাগলাইন, প্রাপ্তবয়স্কদের জন্য রূপকথা। একটা গ্যাংস্টার সিনেমার সাথে এটা কিভাবে খাপ খায়? দেখুন, এখানেই বিষয়টা সবচেয়ে আকর্ষণীয়। এই ট্যাগলাইনটা শুধুমাত্র একটা মার্কেটিং কৌশল নয়, এটা আসলে সিনেমার মূল দর্শনটাকে তুলে ধরছে। কিভাবে? রূপকথা শুনলেই আমাদের মাথায় আসে ভালো আর মন্দের একটা সরল বিভাজন, তাই না? হ্যাঁ, যেখানে একজন নায়ক থাকে, একজন খলনায়ক থাকে। কিন্তু এর সাথে যখন প্রাপ্তবয়স্কদের জন্য এবং টক্সিক মানে বিষাক্ত এই শব্দগুলো যোগ করা হয়, তখন একটা শক্তিশালী বৈপরীত্য তৈরি হয়। নির্মাতারা হয়তো বলতে চাইছেন প্রত্যেক গ্যাংস্টারের উত্থান পতনের গল্পটাই তার নিজের কাছে একটা রূপকথা, একটা অন্ধকার বিষাক্ত রূপকথা। বাহ, দারুণ ভাবনা তো। মানে সে নিজেই তার গল্পের নায়ক, তার রাজ্যের রাজা। যদিও সেই রাজ্যটা অপরাধের ওপর তৈরি, তার মানে গল্পের কাঠামোটা হয়তো রূপকথার মতো হবে, এক সাধারণের অসাধারণ হয়ে ওঠা, রাজ্য জয় করা, শত্রুদের হারানো। কিন্তু ভেতরের বিষয়বস্তু হবে অনেক বেশি জটিল আর নৈতিকভাবে ধূসর। আচ্ছা আচ্ছা। এই নৈতিক দ্বিধাই হলো প্রাপ্তবয়স্কদের দিকটা। কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, এটা কি একটা বড় মার্কেটিং গিমিক হতে পারে না? মানে দিন শেষে হয়তো এটা আরেকটা কেজিএফ এর মতনই ম্যাস অ্যাকশন সিনেমা, শুধু একটা শৈল্পিক মোড়ক দেওয়া হয়েছে। এই সন্দেহটা অমূলক নয়, বিশেষ করে যখন যশের মতো একজন মাস হিরো প্রধান চরিত্রে। ঠিক। কিন্তু এখানেই পরিচালকের পরিচয়টা খুব গুরুত্বপূর্ণ। গীতু মোহনদাস, ওর আগের সিনেমা যেমন লায়ার্স ডাইস বা মুথন, এগুলো কিন্তু অত্যন্ত বাস্তবধর্মী আর শৈল্পিক। হ্যাঁ, ওর কাজ তো বাণিজ্যিক সিনেমার গতানুগতিক ফর্মুলা মেনে চলে না। একদম। তাই ওর মতো একজন পরিচালকের সাথে যশের মতো একজন তারকার জুটি, এটাই ইঙ্গিত দেয় যে তারা সত্যিই নতুন কিছু করার চেষ্টা করছেন। এটা শুধু অ্যাকশন নয়, চরিত্রের মনস্তাত্ত্বিক দিকগুলো হয়তো অনেক গভীরে গিয়ে দেখানো হবে। তাহলে কি আমরা গিয়ের্মো দেল টোরোর প্যানস ল্যাবিরিন্থের মতো কিছু আশা করতে পারি, যেখানে স্পেনের গৃহযুদ্ধের ভয়াবহ বাস্তবতার পাশাপাশি একটা ডার্ক ফ্যান্টাসির জগতও ছিল? তুলনাটা বেশ আকর্ষণীয়। প্যানস ল্যাবিরিন্থ যেমন যুদ্ধের নৃশংসতাকে একটা শিশুর কল্পনার জগতের মাধ্যমে দেখিয়েছিল, টক্সিকো হয়তো গ্যাংস্টার জগতের ভয়াবহতাকে একটা রূপকথার কাঠামোর মধ্যে ফেলে তার একটা নতুন পরাবাস্তব রূপ দেবে। এই সম্ভাবনাটা উড়িয়ে দেওয়া যায় না। অ্যাকশন দৃশ্যগুলো হয়তো শুধু মারামারি না হয়ে একটা কোরিওগ্রাফ করা নৃত্যের মতো বা কোনো মহাকাব্যের যুদ্ধের মতো দেখানো হতে পারে। বেশ, তাহলে এই বিষাক্ত রূপকথায় প্রধান চরিত্র অর্থাৎ যশের চরিত্রটি কেমন হতে পারে? কেজিএফে আমরা তাকে রকি ভাই হিসাবে দেখেছি, একজন অ্যান্টি হিরো যার একটা স্পষ্ট লক্ষ্য ছিল। এখানেও কি তেমনই কিছু? তথ্য অনুযায়ী সিনেমায় যশের চরিত্রের নাম রায়া। রায়া? হ্যাঁ, যার একটা অর্থ হল রাজা বা শাসক। কেজিএফের রকির মতোই এখানেও ক্ষমতার আকাঙ্ক্ষা হয়তো চরিত্রের মূল চালিকা শক্তি হবে, কিন্তু পার্থক্যটা হতে পারে দর্শনে। মানে? রকি তার মায়ের কাছে করা একটা প্রতিজ্ঞা পূরণের জন্য লড়ছিল, তার একটা আবেগঘন দিক ছিল। কিন্তু টক্সিক নামের প্রেক্ষাপটে রায়া চরিত্রটি হয়তো আরও বেশি ধূসর, আত্মকেন্দ্রিক এবং মনস্তাত্ত্বিকভাবে জটিল হতে পারে। আর যশের সাথে আর কারা থাকছেন? কাস্টিং নিয়েও তো বেশ কিছু বড় নাম শোনা যাচ্ছে। হ্যাঁ, কাস্টিং লিস্টটি বেশ শক্তিশালী। কিয়ারা আদভানি, নয়নতারা, হুমা কুরেশি, তারা সুতারিয়া,
রুক্মিণী বসন্ত। সবাই তো বড় নাম। একদম। যদিও চূড়ান্ত তালিকা এখনও পুরোপুরি নিশ্চিত নয়, তবে এতজন প্রথম সারির অভিনেত্রীর নাম যুক্ত থাকাটা একটা বড় ইঙ্গিত দেয়। যে নারী চরিত্রগুলো শুধু সাইডে থাকবে না, তাই তো? ঠিক তাই। সাধারণত গ্যাংস্টার সিনেমায় নারী চরিত্রগুলো পার্শ্ব চরিত্রে সীমাবদ্ধ থাকে, হয়তো নায়কের প্রেমিকা, বোন বা মা। যাদের গল্পের গতিপথে খুব বেশি প্রভাব থাকে না। কিন্তু এখানে মনে হচ্ছে ব্যাপারটা ভিন্ন হতে পারে। আমার ধারণা এখানে আমরা ফ্যাম ফাটাল আর্কিটাইপের একটা আধুনিক রূপ দেখতে পারি। ও, অথবা গীতু মোহন দাসের সিনেমার ইতিহাস দেখলে মনে হয় চরিত্রগুলো শুধু নায়কের সাপোর্টিং রোল হবে না, তাদের নিজস্ব এজেন্সি থাকবে। হতে পারে গল্পটা শুধু রায়ার উত্থানের নয়, বরং একটা ক্ষমতা দখলের লড়াই, যেখানে এই নারী চরিত্রগুলো সমান দাবিদার। তার মানে একটা জটিল ক্ষমতার জাল দেখতে পাবো আমরা, যেখানে শুধু পেশি শক্তি নয়, বুদ্ধিমত্তা, বিশ্বাসঘাতকতা, এই সবও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। এই সম্ভাবনাটাই বেশি। টক্সিক নামটা তো শুধু একজন ব্যক্তিকে নিয়ে নাও হতে পারে। এটা হয়তো একটা বিষাক্ত সিস্টেমের কথা বলছে, যেখানে টিকে থাকার জন্য প্রত্যেককেই কোনো না কোনোভাবে বিষাক্ত হয়ে উঠতে হয়। আর এই নারী চরিত্রগুলো হয়তো সেই সিস্টেমের শিকার এবং ধারক, দুটোই। একদম। আর এটাই গল্পটিকে একটা সাধারণ গ্যাংস্টার ফিল্ম থেকে অনেক বেশি বহুমাত্রিক করে তুলতে পারে। সব মিলিয়ে সিনেমাটির মুক্তি নিয়ে প্রত্যাশা তো তুঙ্গে। পরিকল্পিত মুক্তির তারিখ হল ১৯ মার্চ ২০২৬। এখনও তো বেশ অনেকটা সময় বাকি। হ্যাঁ, আর নির্মাতারা একটা টিজার ভিত্তিক কৌশলের মাধ্যমে ধীরে ধীরে সিনেমার জগৎ আর থিম সম্পর্কে ধারণা দিচ্ছেন। এখনই গল্পের কিছু ফাঁস করছেন না, বরং একটা রহস্য তৈরি করছেন। যাতে আলোচনাটা জিয়ে থাকে। ঠিক। আর যশের জন্য ব্যক্তিগতভাবে এই সিনেমাটা কতটা গুরুত্বপূর্ণ, মানে কেজিএফ চ্যাপ্টার 2 এর অসম্ভব সাফল্যের পর তার উপর প্রত্যাশার চাপ তো আকাশ ছোঁয়া। অবশ্যই। কেজিএফ ভারতীয় সিনেমার বক্স অফিসের সব সমীকরণ বদলে দিয়েছিল। এরপর যশের পরবর্তী পদক্ষেপ কী হবে তা নিয়ে দর্শকদের মধ্যে প্রবল আগ্রহ ছিল। অনেকেই হয়তো ভেবেছিলেন যশ কেজিএফ এর ফর্মুলা ধরেই আরেকটি ম্যাস অ্যাকশন সিনেমা করবেন। কিন্তু তিনি গীতমোহন দাসের মতো একজন পরিচালকের সাথে কাজ করার সিদ্ধান্ত নিয়ে একটা বড় ঝুঁকি নিয়েছেন। একটা ক্যালকুলেটেড রিস্ক আমি বলবো। তার মানে তিনি শুধু বক্স অফিস নয়, একজন অভিনেতা হিসেবে নিজের ইমেজ নিয়েও ভাবছেন। ঠিক তাই। একদিকে যশের স্টারডাম আর অ্যাকশন সিনেমার চাহিদা আছে, যা বক্স অফিসের নিশ্চয়তা দেয়। অন্যদিকে গীতমোহন দাসের মতো একজন পরিচালকের শৈল্পিক দৃষ্টিভঙ্গি সিনেমাটিকে সমালোচকদের কাছেও গ্রহণযোগ্য করে তুলতে পারে। দুটো দিকের একটা মিশ্রণ। আর এই মিশ্রণ যদি সফল হয়, তাহলে এটি শুধু যশের কেরিয়ারের জন্যই নয়, ভারতীয় বাণিজ্যিক সিনেমার জন্য একটি নতুন ধারার সূচনা করতে পারে। তাহলে সব মিলিয়ে যা দাঁড়ালো তা হলো টক্সিক শুধু যশের একটি নতুন অ্যাকশন সিনেমায় নয়। না, এটা তার থেকে অনেক বেশি কিছু। এটি একটি পিরিয়ড গ্যাংস্টার থ্রিলার, যা প্রাপ্তবয়স্কদের জন্য রূপকথার মতো একটি নতুন এবং সাহসী ধারণা নিয়ে আসছে। এর বিশাল তারকা সমাহার, বিশেষ করে শক্তিশালী নারী চরিত্রদের সম্ভাব্য উপস্থিতি, বহু ভাষায় মুক্তির পরিকল্পনা, আর তার সাথে শৈল্পিক দৃষ্টিভঙ্গি, সব কিছুই এটিকে অনন্য করে তুলেছে। কেজিএফের পর যশ যে একটি ভিন্নধর্মী কিন্তু বাণিজ্যিক দিক থেকে সফল প্রজেক্ট খুঁজছিলেন, এটা তারই প্রতিফলন। আর এটা সফল হলে প্রমাণ হবে যে ভারতীয় দর্শকরা এখন আরও জটিল, ধূসর এবং চিন্তাশীল কাহিনীর জন্য প্রস্তুত। একদম ঠিক। নির্মাতারা দর্শকদের বুদ্ধিমত্তাকে সম্মান করছেন, আর এটাই সবচেয়ে আশার কথা। আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন ভাবার জন্য রেখে যাই। অবশ্যই। রূপকথার গল্পে প্রায়শই একটা নৈতিক শিক্ষা বা মরাল অব দ্য স্টোরি থাকে। টক্সিক নামের এই প্রাপ্তবয়স্কদের রূপকথা আমাদের কোন অস্বস্তিকর সত্যিটা দেখাতে চলেছে? ইন্টারেস্টিং প্রশ্ন। তবে তার চেয়েও বড় প্রশ্ন হলো, আমরা দর্শক হিসেবে কেন এই ধরনের বিষাক্ত ক্যারিসম্যাটিক অ্যান্টি হিরোদের প্রতি এত আকর্ষণ বোধ করি? এই সিনেমাটি হয়তো শুধু তার চরিত্রের গল্প বলবে না, আমাদের নিজেদের ভেতরের অন্ধকারের দিকেও আয়না ধরবে। এই প্রশ্নটির উত্তর হয়তো আমরা সিনেমাটি দেখার পরেই পাব।